শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সেফ এক্সিট ও আখের গোছানোর রাজনীতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আলিয়ার হোসেন, অধ্যাপক, নর্দাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড, 16 জন নিহত। ছাদ বন্ধ থাকায় বিষাক্ত গ্যাসে মৃত্যু, বলছে ফায়ার সার্ভিস। প্রধান উপদেষ্টার শোক। শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান। কালকের মধ্যে দাবি না মানলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি। জাতীয় নির্বাচন ও গণভোট এই একই দিনে করার পক্ষে বিএনপি। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যান করছে কয়েকটি দল, মন্তব্য রিজভীর। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। অভিযোগ জামায়াতে ইসলামীর। গণভোট সহ 5 দাবিতে রাজধানীতে মানববন্ধন। শাপলা প্রতীক নিয়ে মুখোমুখি ইসি ও এনসিপি। বিকল্প মার্কা না নিলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। গড়িমসি করছে কমিশন, অভিযোগ সার্জিসের। এবং শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চালাচ্ছে দুদক। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান। দর্শক, আমরা দিনের প্রধান শিরোনামগুলো দেখছিলাম। এবারে আজকের যে আলোচ্য বিষয় সেফ এক্সিট ও রাজনীতিতে আখর গোছানো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। প্রথমে ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আপনি জানেন বেশ কয়েকদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য উপদেষ্টাদের নিয়ে, যে সেফ এক্সিট খুঁজছেন তারা, অনেকে আখের গুছিয়েছেন। এরপরে একই দলের নেত্রী সামান্তা শারমিন, সেও বলেছেন যে আখের গুছিয়েছেন উপদেষ্টাদের অনেকেই। সার্বিকভাবে এই বিষয়টি আলাপ করবেন। এর পাশাপাশি এই গত 1 বছরে আমরা তো বলছি যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই আমাদের এই বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলি, সেই পরিবর্তনে রাজনীতির গুণগত পরিবর্তনও আশা করেছিলাম। সেই জায়গায় কি রাজনীতিবিদ বা যারা রাজনীতির নতুন আশা আকাঙ্ক্ষার কথা বলছে, সেখানেও কি সেই আখের গোছানোর বিষয়টিও থাকছে কিনা বা দেখছেন কিনা, কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক অ্যাডভোকেট হুমায়রা এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথমত, সেফ এক্সিট বিষয়টা এমনি নানান বক্তব্যে নানানজন বললেও এটা বড় আকারে আলোচনায় আসে এনসিপির প্রধান নাহিদ ইসলামের বলার পর থেকে। এখন নাহিদ যেহেতু নিজে উপদেষ্টা ছিলেন, তার কলিগরা কে কে সেফ এক্সিটের জন্য প্ল্যান করেছেন, কেন করেছেন, সেটা কিন্তু তার জানার কথা, জানতে পারেন। এখন যদি জানা থাকে এবং সেই জানা কথাটাকে তিনি এইভাবে আনেন, তার কনসিকুয়েন্স ভাবা দরকার ছিল যে এই কথাটা প্রকাশ্যে আনার পরে উপদেষ্টাদের পক্ষ থেকে যদি এটা চ্যালেঞ্জ আসে, তাহলে তাকে ক্লিয়ার করে প্রমাণ করতে হবে যে আমি যেটা বলেছি সেটা সত্য। নাহিদ বলার পরপরই কিন্তু অন্যরা এটা নিয়ে মুখ খুলল। সার্জিস বলে দিল যে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই এদের। সামান্তার কথা আপনি বললেন, আখের গুছিয়েছে। অন্যান্য এই টুকটাক এরকম কথা চলতে থাকলো। এরপরে রেসপন্স আসলো উপদেষ্টাদের তরফ থেকে। রেজওয়ানা হাসান বললেন যে সেফ এক্সিট কারা নিচ্ছে সেটা নাহিদই ভালো বলতে পারবে, সে তালিকা নাহিদের দেওয়া উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমার ছেলে, আমার সন্তানরা সবাই দেশেই আছে, আমার বিদেশে যাওয়ার কোথায় যাব। এরপরে আবার আসিফ উপদেষ্টা পদেই আছেন, বলল যে যারা একাধিক পাসপোর্ট করে রেখেছে তারাই সেফ এক্সিট নেওয়ার জন্য বা বিদেশ পাড়ি জমাবে। এখন একাধিক পাসপোর্ট কারা করে রেখেছে, কারা করলো, এই যে অহেতুক একটা বিতর্ক সামনে আনলো, কিন্তু তার কোনো সুরাহা হবে না
সে আগের মতোই রাজনৈতিক জট পাকানো। আচ্ছা, যদি এরপরে ওই রকম স্বচ্ছতা থাকে, নাহিদ যদি বলে দিতে পারে যে আমি যেটা বলেছি এরা এরা সেফ এক্সিটের এই প্ল্যান করেছেন, এদের ইঙ্গিত করেছি, আসিফ যদি বলে দিতে পারে যে উপদেষ্টাদের মধ্যে এদের এদের ডুয়েল পাসপোর্ট আছে, এরা এরা বিদেশে আখের গুছিয়ে চলে যেতে পারে, তাহলে আমরা একটা বিশ্বাসযোগ্যতা খুঁজে পেতাম। কিন্তু সেদিকে না গিয়ে একটা হয়তো বিতর্ক চলছে। এর মধ্যে নতুন করে আবার আজকে ওই আগুনে একটু ঘি ঢেলে দিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বললেন উপদেষ্টারা ষড়যন্ত্র করছে, তাদের রেকর্ড, কণ্ঠ রেকর্ড এবং নাম তাদের হাতে আছে। এখন এই যে এখান ঠিক দেখবেন আপনি একই রকমভাবে ওই উপদেষ্টাদের তরফ থেকে বা অন্য তরফ থেকে এই কথাগুলি যখন আসবে তখন জামাতের নায়েবে আমিরও চেপে যাবেন। এটা নিয়ে কিছুদিন কথা হবে, রাজনীতি চলবে সেই অতীতের মতোই, এবং এক পর্যায়ে বলবে পলিটিক্যাল রেটরিক, আচ্ছা, আর কিছু না। তিনি এর মাধ্যমে যেটা করলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যারা এই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাবার এবং সংস্কার সহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেবার অঙ্গীকার করে যারা এই পদে বসলেন এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি মিলে যাদের বসালো, তারা যদি ষড়যন্ত্রকারী হয় তাহলে তারা তো এই সরকারে থাকতে পারে না। সেই ক্ষেত্রে গণ অভ্যুত্থানের পক্ষের এই সব শক্তিগুলোর মধ্যেই প্রকাশ্য না হইলেও অপ্রকাশ্যে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, প্রধান উপদেষ্টাকে জানানো দরকার ছিল এবং তাদেরকে সরকার থেকে সরানো দরকার ছিল। সেটা না করে উনি যেটা করলেন, ইটস ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল ব্ল্যাকমেইলিং। উনি বললেন যে আপনাদের কণ্ঠ রেকর্ড এবং নাম আমাদের কাছে আছে, সংশোধন হন, না হলে আমরা এটা জনসম্মুখে প্রচার করে দিব। এখন এই যে জনসম্মুখে প্রচার করে দেওয়ার হুমকি দিলেন, এই হুমকিতে পড়ে এখন যদি উপদেষ্টাদের মধ্যে কেউ কিছু করেও থাকে, রেকর্ড আছে বা নাই, তারা বিচলিত বোধ করবে, এইটা একটা উদ্দেশ্য হতে পারে। পাশাপাশি একটা প্রশ্ন সামনে আসে, শেখ হাসিনার ফ্যাসিবাদকালে এরকম অনেকের নানান রকমের বক্তব্যের অডিও রেকর্ড, টেলিফোন কল, কনভারসেশন এইসব ফাঁস হতো। আমরা প্রশ্ন তুলতাম যে এই তার মানে আমাদের ফোনে আড়িপাতা হচ্ছে, এদের ফোনে আড়িপাতা হয়েছিল, সেটা কারা করছে, কিভাবে এদের হাতে আসছে, তার মানে এইখানে অন্য একটা গোয়েন্দা জাল কাজ করছে। এই মুহূর্তে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অন্যান্য যে সংস্থাগুলি এটা তদারকি করে, তারা কি উপদেষ্টাদের ফোনে আড়িপাতে, সেই আড়িপাতে রেকর্ড করে সেটা কি জামায়াতের নেতার হাতে তুলে দেন, নাকি তারা কথা বলেন সেই মিটিংয়ে কেউ রেকর্ড করে সেই রেকর্ডটা গোপনে জামায়াতের নেতাদের হাতে তুলে দেন? কিভাবে তাদের হাতে গেল? এইখানে একটা অনৈতিকতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এবং গোপনীয়তার প্রশ্ন জড়িত, এটা অনৈতিক। তাহলে যদি আপনার হাতে আসে, প্রকাশ করে তাদের বিচারের আওতায় আনেন, তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড় করান, অথবা আপনি গোপনে প্রধান উপদেষ্টাকে বা অন্যদের গিয়ে বলেন যে এই যে দেখেন আপনার সরকারের অবস্থা, সেটাও তিনি করছেন না। এইভাবে করে একটা ধূম্রজাল তৈরি করা, ঠিক এনসিপি সেফ এক্সিট নিয়ে যা করেছিল, উপদেষ্টাদের নিয়ে জামায়াতের নেতা তাই করলেন। আর একটা ডেঞ্জারাস ইস্যু তিনি সামনে এনেছেন, সেটা হলো জনপ্রশাসন সচিবকে নিয়ে। আচ্ছা, একদম প্রত্যক্ষভাবে একটা পদের একজন ব্যক্তিকে নিয়ে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন যে উপদেষ্টারা নাকি অনেক উপদেষ্টা তাদের কথা দিয়েছিলেন দলীয় কাউকে এবং অসৎ কাউকে এখানে বসাবেন না, তাদের কথা না রেখে তারা জনপ্রশাসন সচিবকে বসিয়েছে। জনপ্রশাসন সচিব দলীয় এবং অসৎ, সেই প্রশ্নটা তুললেন। এখন জামায়াত ইসলাম যদি মনে করে যে উনি প্রশ্নবিদ্ধ, ওনাকে রাখবে না, একদম প্রকাশ্যে অভিযোগটা সামনে আনলেন, তাহলে সরকার যদি জামাতের এই দাবির প্রেক্ষিতে এই সচিবকে সরাতে চাইলে তখন জামায়াতের পছন্দ মতো যারে দিতে যাবে, সেটা কি জামায়াতের ভিন্ন মতের রাজনৈতিক শক্তি যারা, তারা মানবে? তারা বলবে যে আগের একজনকে বসানো হয়েছিল, তাকে ওনারা বিতাড়িত করে ওনাদের পছন্দের লোক এই গুরুত্বপূর্ণ জায়গায় বসাচ্ছে, ওনাদের গুপ্ত অথবা প্রকাশ্য ওনাদের লোক, এটা মানা যাবে না। তার মানে একটা কনফ্লিক্টের দিকে ঠেলে দিল বিষয়টাকে। তো
তো এইটা না করে এটা নিয়োগের আগে কি করে সমঝোতায় থাকা যেতে পারতো, নিয়োগ হওয়ার পরে এখন সে প্রকাশ্যে এই অবস্থান নিলে এর অর্থটা কি? উপদেষ্টাদের প্রশ্নবিদ্ধ করা, জনপ্রশাসন সচিবকে নিয়ে প্রকাশ্যে এরকম স্টেটমেন্ট করা, পিআর নিয়ে যে অবস্থান নিচ্ছে, সব কিছু মিলিয়ে মনে হয় যে নির্বাচনটাকে, এমনকি গণভোট নিয়ে যে অবস্থান নিয়েছে, জাতীয় নির্বাচনটাকে কিভাবে বিলম্বিত করা যায় বা নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হতে পারে। মুখে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু এমন এমন শর্ত আরোপ করছে এবং এমন এমন ইস্যু তারা সামনে আনছে যাতে করে এই শর্ত মানাও সম্ভব নয়, এই ইস্যু অ্যাড্রেস করা সম্ভব নয়, অতএব নির্বাচনও পিছিয়ে যায়। যাতে এক কৌশলের খেলা খেলছে, কিন্তু এই কৌশল না জামায়াত ইসলামকে বেনিফিট দিবে, এই কৌশল না এনসিপিকে বেনিফিট দিবে, না বিএনপিকে বেনিফিট দিবে, না এই সরকারকে বেনিফিট দিবে, না গণতন্ত্রে উত্তরণের পথকে সহজ করবে, আরও জটিল করে তুলবে। ফলে কি উদ্দেশ্যে কার হয়ে যে কারা খেলছেন, কি করছেন, সে এক ধূম্রজালে। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে এবং এসে হয়তো সেটি জানতে চাইব, যেই আখের গোছানোর কথা আমরা বলছিলাম, সেই আখের গোছানোর ক্ষেত্রে রাজনীতিবিদরা যে আখের গোছান বলা হচ্ছে, সেটির কি পরিবর্তন গত এক বছরে কিছু দেখছেন কিনা, সেই বিষয়টি নিয়ে আলাপ করব। শুনে আসি অ্যাডভোকেট হুমায়রানুর যে প্রসঙ্গগুলো এসেছে সেগুলো বিষয়ে বলবেন, পাশাপাশি একটি বিষয় আপনি স্পষ্ট করবেন কিনা যে এই যে সেফ এক্সিট বা আখের গোছানোর প্রসঙ্গ উপদেষ্টাদের নিয়ে যখন বলা হয়, কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মানে সচিবকে যখন প্রশ্নবিদ্ধ করা হয়, গণভোট এগুলো নিয়ে কথা বলা হয়, আপনাদের দলের পক্ষ থেকেও যদি একেবারে স্পেসিফিকভাবে বলি, শাপলা না দিলে নির্বাচন কিভাবে হবে দেখে নেব বা কারো কলি যাচ্ছে, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা যখন বলা হয়, এগুলো কি আপনার কাছে মনে হয় কিনা নির্বাচনের যে পরিবেশ সেটিকে বাধাগ্রস্ত করে? ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানে ডাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক এবং উপস্থিত যারা আজকে আমাদের দেখছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সাখাওয়াত ভাই কয়েকটা বিষয়ে মানে পুরো সিচুয়েশনটা উনি সামারাইজ করে বলেছেন, তো আমি আর সেটাকে আমি রিপিট করলাম না। আমি আমার দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের জেরে আমি কথাগুলো বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, উনি ওনার কথার পাশাপাশি আরও কয়েকটা কথা বলেছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে এই যে এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই অভ্যুত্থানের সরকার গঠন হলো, সেই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল এই রক্তের বিনিময়ে, যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, তাদের প্রতি ন্যায় বিচার ফিরিয়ে দেয়া, তাদের অধিকারগুলো নিশ্চিত করা। এর সাথে উনি এটাও বলেছেন যে উনাদের কাছে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষায় তারা উত্তরণ করতে পারেন নাই। সেই প্রেক্ষিতেই উনাদের বিরুদ্ধে যেই উনি ভিতরে থাকা অবস্থায় যেইটুকু দেখেছেন বা বাইরে থেকেও যেটুকু আমরা পর্যবেক্ষণ করেছি, সেইটার ভিত্তিতেই উনি এই বক্তব্যটা দিয়েছেন যে কেউ কেউ সেফ এক্সিটের চিন্তা করছেন। দেখেন, বিভিন্ন দলের সাথে লিয়াজও করছে, এগুলো বলেছেন। জি, এটা বলেছেন এবং পরবর্তীতে আজকে জনাব তাহের সাহেবও একই ধরনের কথাই বললেন এবং উনি ভয়েস রেকর্ডের কথা বললেন। দুইটা জিনিস আমি উল্লেখ করতে চাই। এই যে সেফ এক্সিটের কথা, উপদেষ্টাদের কারো কারো যে ডুয়েল সিটিজেনশিপের যে বিষয়গুলো, এই কথাগুলো কিন্তু বিএনপির কাছ থেকেই আমরা প্রথম জানতে পারি যে ওনাদের ডুয়েল সিটিজেনশিপ আছে। তো সেফ এক্সিটের বিষয়গুলো কিন্তু আজকে হঠাৎ করে নির্বাচন সামনে রেখে কথাগুলো আসছে বলে আমার মনে হচ্ছে না। কারণ আমরা ওনাদের কাছ থেকেই জানতে পেরেছি প্রথম যে কারো কারো ডুয়েল সিটিজেনশিপ থাকতে পারে, এবং একটা সময় এইটা নিয়ে ভীষণ আলোচনার টেবিলে কথা উঠছিল যে এই উপদেষ্টাদের উপরে বিশ্বাস করা যায় কি না, যে যারা এই পরিস্থিতির উত্তরণের পরেই একটা নতুন সরকার আসার আগে বা পরে যে কোনো সময় তারা পালিয়ে যেতে পারে। কেউ কেউ উপদেষ্টা বা সচিবের মধ্যে কারো কারো পদত্যাগও চেয়েছেন ভীষণ কঠিনভাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা যত দিন সামনে আসছে এবং নির্বাচনকে যত আমরা সামনে দেখতে পাচ্ছি, যেমন একটি বিশেষ দলের প্রতি উপদেষ্টাদের বিশেষ অনুরাগ দেখতে পাচ্ছি, আবার একই সাথে উপদেষ্টা পরিমণ্ডলীর ব্যাপারে অনুরাগের কোনো নমুনা বলবেন কিনা, সেই জায়গাটা আসছি। উপদেষ্টাদের প্রতি একটি বিশেষ দলের বক্তব্যের ব্যাপারেও একটু বেশ
মানে টোনটা সফট হয়েছে। যেমন যেই কঠিন টোন লন্ডন সফরের আগে শুনেছি, যেই বকাগুলো শুনেছি খোদ প্রধান উপদেষ্টার বিরুদ্ধে, সেই টোনটা কিন্তু আর নাই। হ্যাঁ, আমি ওনাদেরকে এটা অপোজ করছি না যে ওনারা সত্য সামনে তুলে আনছিলেন। এই সত্য সামনে তুলে আনার দায়িত্ব রাজনীতিবিদদের। কেন? কারণ জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয়, যে কোনো রাজনৈতিক দল হোক, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, তাই না? তো ওনারা জনগণের স্বার্থটাই আগে দেখবেন, সেই জন্যই তো রাজনীতিটা করতে এসছেন। সেই জন্য আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না যে ওনারা তখন এই কথাগুলো বলেছিল। এখন এই উপদেষ্টাদের মধ্যে কতটা দায়িত্বহীনতা আমরা আমাদের চোখে দেখেছি। ছোট ছোট কয়েকটা উদাহরণ দিই। দেখেন, ওনারা অভ্যুত্থানের পরবর্তী সরকার গঠন করেছে জাতীয় সরকারের প্রস্তাবটা নাকচ হওয়ার পর। আমরা যাদেরকে এই আলোচনার টেবিলে যারা ছিলেন যে কাদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব, অভিভাবক হিসেবে দায়িত্ব দেওয়া হয়, সেই আলোচনার মধ্যে বিএনপিও ছিল, এনসিপির, এখন তো এনসিপি আছে, তখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের যে ছাত্র নেতারা ছিলেন তারা ছিলেন, সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছিলেন, এবং সিভিল সোসাইটির লোকজন, সেনা বাহিনীর সবারই সম্পৃক্ততা ছিল। তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল একটু আগে যেটা বললাম, যে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি একটা জুলাই ঘোষণাপত্র আসলো। এই স্বীকৃতিটা আসলো 1 বছর পর। গত দিনও আমি এখানে বসে আপনার সাথে কিন্তু গল্প করে গিয়েছিলাম যে আমাদের প্রথম এবং প্রধান দাবি জুলাই ঘোষণাপত্র, সংস্কার এবং বিচার, তারপর নির্বাচন। এখন যেমন বিএনপি শুরু থেকেই নির্বাচন চাইছে, কারণ ওনারা অনেক বছর ধরে ক্ষমতা থেকে দূরে, ওনারা ভেবেছেন হয়তো নির্বাচন হয়ে গেলেই হয়তো ওনারা সব কিছু নিজেদের মতো করে গুছিয়ে নেবেন। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যখন একটা জুলাই ঘোষণাপত্র 1 বছর পর আসলো, সেই ঘোষণাপত্রে গিয়ে আপনি দেখেন the number of people mentioned who had died during this July revolution was not the actual number, এটা এবং খুবই কম নাম্বার, 900 মতো নাম্বার উল্লেখ করা হয়েছে। তার মানে ওনাদের ডাটাবেস অনুযায়ী 900, কিন্তু খুব জাতিসংঘের রিপোর্টে এসছে যে 1500+, 1400+ নিহত হয়েছে। আমাদের কাছে নিত্যদিন এখন পর্যন্ত বহু পরিবার আসে এবং বলে যে আমরা এখন পর্যন্ত আমাদের যেই ডাটাবেসে নাম আসা সেটা হয় নাই, আমাদের এখন পর্যন্ত যেই সরকারি অনুদান পাওয়ার কথা সেটা পায় নাই। বহু আহত পরিবার, তারা এখনও সেই সরকারি সুযোগ সুবিধা পায়নি। এই জায়গায় দায়িত্বহীনতা। তারপর দেখেন মাইলস্টোনের যেই ঘটনাটা ঘটলো, ওই সময় মানে একেবারে মধ্যরাত পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অভিভাবকরা আমাদের যেই নেতাদেরকে ফোন করছে যে আপনারা, আমরা যদি একটু কথাটাকে সংক্ষেপ করি, যে তার মানে উপদেষ্টাদের বিভিন্ন রকম অসঙ্গতি বা তাদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী যেহেতু কাজ পাওয়া যায় নাই, তার কারণেই আপনারা বলছেন যে তারা সেফ এক্সিট খুঁজছে বা গুছিয়ে আখের গুছাচ্ছে, এরকম বিষয়টা। ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে তাদেরকে তাদের আচরণ যেটা তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বিষয়ে তাদের কাছ থেকে আমরা দায়িত্বহীনতার বহু উদাহরণ পেয়েছি। পাশাপাশি তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা দুইটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে, যেমন সেদিন উপদেষ্টা মাহফুজ আলম বলেই ফেললেন যে বিভিন্ন জায়গায় পদায়নের ক্ষেত্রে 2টা রাজনৈতিক দলের নাম উনি বলেই ফেলেছেন যে কিভাবে ভাগাভাগি করে বন্টন করতে হয়েছে, কিন্তু এই দায়িত্ব কি ওনাদেরকে দেওয়া হয়েছে? ওনাদের তো দায়িত্ব ছিল নিরপেক্ষ ভাবে বিভিন্ন জায়গায় এই স্বৈরশাসকের যেই মানুষগুলো ছিল যাদের দ্বারা তারা এই প্রশাসনকে ব্যবহার করেছে, এই প্রশাসনের ব্যবহার করে তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, তাদেরকে সরিয়ে যোগ্য এবং ন্যায্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া, সেটা না করে তারা রাজনৈতিক দলের বাস্তবতাটা আসলে কেমন আমরা জানি না। যে বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ বাদ হয়ে যায়, তারপরে যারা থাকবে তাদের মধ্যে যারা সমর্থক গোষ্ঠী থাকবে, যেহেতু এনসিপি তখন পর্যন্ত জন্ম হয় নাই, সুতরাং জাতীয় পার্টি থাকবে বা জামায়াত ইসলামী থাকবে বা বিএনপি থাকবে। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে যেহেতু দোসর আমরা বলি বা তাদের সাথে তারা করেছে রাজনীতি বা একসাথে নির্বাচনে গিয়েছে, সেটি বাদ দিলে জামায়াত আর বিএনপি তো সমর্থক হিসেবে থাকবে। সুতরাং আপনি কাকে বাঁচবেন বা কাকে নেবেন, সেখানে দলীয় সুপারিশে নিয়োগ, এই জিনিসটা আমরা যোগ্যতার ব্যাপারটি নিয়ে হয়তো আমরা বলতে পারি। দেখেন বাংলাদেশে কিন্তু মানুষ অনেক শিক্ষিত, এখন অন্তত আগের মতো তো মানুষ নাই, অনেক শিক্ষিত যোগ্য মানুষ আছে। আপনি শাখাওয়াত ভাই যদি ধরেন রাজনীতি না করতো, তাহলে তো উনি সরাসরি রাজনীতি করে না শাখাওয়াত ভাই, হ্যাঁ মানে এখন তো উনি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব কম বেশি করছেন, যদি উনি সরাসরি উনি এভাবে রাজনীতি না করতো, উনার কি যোগ্যতা কম? বা আমি একটা আমার কথা আমি বলছি না, ধরেন আমার আইনাঙ্গনে আমি তো অনেক মানুষকে চিনি যারা অনেক অনেক যোগ্য এবং যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাদেরকে রাজনৈতিক ভাবে তাদেরকে রেকমেন্ড করা হয় নাই বলে তারা ওই জায়গায় যাইতে পারে নাই। কিন্তু এইটা কিন্তু উপদেষ্টা পরিমণ্ডলের কাছে এক্সপেক্টেড ছিল এবং এখন পর্যন্ত সেটা এক্সপেক্টেড না। তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং সমস্ত সংস্কারে তারা সহযোগিতা করবে, রাষ্ট্রের
যেই প্রশাসন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আইন বিভাগ, বিচার বিভাগ নিরপেক্ষভাবে কাজ করে দেশটা একটা এমন পরিস্থিতিতে নিয়ে আসা যাতে এই স্বৈরশাসকের এই যেই সে সমস্ত প্রশাসনিক কাঠামোকে যে নষ্ট করা সেটা ঠিক করার অ্যাটলিস্ট ওভারনাইট তো ঠিক হয়ে যাবে না, অ্যাটলিস্ট একটা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করতে পারতেন। আমি আবার আসবো আপনার কাছে, আমরা একটু শুনে আসি। প্রফেসর আলিয়ার আছেন আমাদের সাথে। প্রফেসর আলিয়ার, আমরা বরং একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হই, আপনার কথাটা আরো নির্বিঘ্নে শুনতে পাবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রফেসর আলিয়া রহমান, আপনার বক্তব্য শুনবো। যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, সেফ এক্সিট এবং আখের গোছানো রাজনীতি। ধন্যবাদ সবাইকে। আমি শুনছিলাম ডক্টর সায়ন্ত এবং অ্যাডভোকেট হুমায়রাকে। আপনারা সুন্দরভাবে, খুব সুন্দর করেই আমাদের পলিটিক্যাল কারেন্ট সিচুয়েশনটা তুলে ধরলেন। However, I recently I just visited Bangladesh. আমি মাসখানেক ছিলাম, August, September, and I was also there in May. Had some sort of participation in National Dialogue Seminar and here and there. তো এবং গত বছর জুলাইয়ের পরেও আসছিলাম এবং জুলাইয়ের সাথেই ছিলাম বলতে পারি ইংল্যান্ড থেকে। তো অবভিয়াসলি আই হ্যাভ দ্য ফিলিংস, এবং আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা আমরা কিভাবে দেখছি বা অর্ডিনারি সিটিজেন কিভাবে দেখছে সেই পালসটা বোঝার চেষ্টা আমরাও এখান থেকে করি, বা অ্যাজ অ্যান অ্যানালিস্ট উই ডু দ্যাট। আই থিঙ্ক ওয়ান অফ দ্য কি থিংস ফর জুলাই, আমরা জুলাইটা যে কারণে হয়েছিল, আসলে হাসিনা ওয়াজ ভেরি স্ট্রং অ্যান্ড জুলাই ওয়াজ প্রিটি মাচ ইম্পসিবল, বাট এটা কিন্তু জনগণের আকাঙ্ক্ষা। এবং রিসেন্টলি তারেক সাহেবও যে কথাটা বললেন, ওনার একটা যেহেতু বড় দল, ওনার যে স্টেটমেন্টে হি হ্যাজ ক্লাসিফাইড অ্যান্ড ক্লারিফাইড দ্যাট সে এককভাবে এটার কিন্তু দাবি করে নাই বিএনপি, যেটা অনেক সময় আমরা মিসইন্টারপ্রেট করি। সো দ্যাট ওয়াজ অলসো আনাদার গুড অ্যাঙ্গেল। এবং আমি যেটা বলবো যে রাজনীতিতে একটা নতুন দিক নির্দেশনা, যে নট ক্লেমিং সামথিং অ্যাজ এ বড় দল যে উই ডিড ইট, নো, দে পার্টিসিপেটেড, দে কন্ট্রিবিউটেড, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কন্ট্রিবিউশন করেছে উইদিন অর্ডিনারি পিপল। তো আমাদের তো অর্ডিনারি পিপলের পালস এবং তাদের যে ডিমান্ড, এক্সপেকটেশন, সেটা বুঝতে হবে। বাংলাদেশ বিন সাফারিং ফ্রম পলিটিক্যাল করাপশন সিন্স দ্য ইনসেপশন। আমরা যদি বলি আসলে মোরলেস ফ্রম দ্য বিগিনিং আমাদের ওয়ান আফটার আনাদার আমাদের লোকাল কনস্পিরেসি, local issues, then we had international conspiracies and international issues. Still now আমরা যখন এই যে লোকাল ব্যাপারগুলো ফেস করতেছি, আমি জানি না আমার যে আরো কলিগ যারা এখন এখানে বসে আছেন, আই এম শিওর দে মাস্ট আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশ ইজ এ ভেরি স্ট্র্যাটেজিক লোকেশন। এখানে কিন্তু অনেক জিওপলিটিক্যাল ফ্যাক্টর আছে, যেটা যেহেতু অ্যাডভোকেট হুমায়ুন একজন রাজনীতি এনসিপিকে রিপ্রেজেন্ট করতেছে, সো শি শুড হ্যাভ নোন, এবং আমি জানি সে অ্যাওয়্যার আছেন যে লোকাল চ্যালেঞ্জের সাথে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি এবং প্রেশারগুলো আছে। তো এই ক্ষেত্রে যদি আমাদের পলিটিক্যাল দলগুলো তাদের মাইন্ডসেট চেঞ্জ না করে ট্রেডিশনাল গেম বা ডার্টি পলিটিক্স, যেটা তারা আগে করেছিল বা আগে ছিল আগের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে লাস্ট 15-17 ইয়ার্সে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা যেটা দেখেছি, তো ওইটা যদি আমরা কন্টিনিউ করি, ইফ উই ডু নট চেঞ্জ দ্য পলিটিক্যাল পারসেপশন, তাহলে কিন্তু আমরা বলবো যে যেই লাউ সেই কদু। হ্যাঁ, যে জুলাই হওয়ার পরেও আমরা খুব বেশি প্রসিড করতে পারবো না। নতুন দল হিসেবে এনসিপির কাছেও আমাদের ডিফারেন্ট ধরনের চাওয়া পাওয়া আছে। জামাত অনেক রিফর্ম হয়েছে, তাদের ভুল ত্রুটি আগে ছিল, তারা নিজেরাও এখন নতুনভাবে আসতে চাচ্ছে, কিন্তু আমি সেটা দেখছি না। যেমন দুইটা জিনিস যেহেতু আপনারা প্রথমে ক্লারিফাই করলেন, আমি মনে করি যদি অ্যাকাউন্টেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে পলিটিক্যাল লিডাররা স্টেটমেন্ট দেয়, সেক্ষেত্রে নাইদ সাহেবকেও বলতে হবে যে হোয়াট ইনফরমেশনস অ্যান্ড হোয়াট ক্লারিটি হি হ্যাজ গট, কারণ উনি নিজেও যেহেতু ইন্টারিম গভর্নমেন্টে একজন অ্যাডভাইজার ছিলেন। আমি ওনাকে সাধুবাদ জানাই এই জন্য যে হি হ্যাজ স্টেপ ডাউন, কারণ ওইটা নিয়েও আমাদের একটা জটিলতা ছিল যে আন্দোলন করলেই, যেটা আমরা শেখ হাসিনার সময় দেখেছি যে মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করায় এখনও চলছিল। তো এখন আমরা এই জুলাইয়ের চেতনা বিক্রি যেন না করি, তো দ্যাট কুড হ্যাভ বিন বেটার। আজকে যে প্রশ্নগুলো হচ্ছিল, আমি নিজেও বেশ কিছু টক শোতে বলেছি যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে ফরমেশনেই ভুলটা ছিল। রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কিন্তু আমাদের জুলাইয়ের আন্দোলনের একটা বড় অংশ ছিল কোটা বিরোধী বা কোটা আন্দোলন, যেটা তো সেটা কিন্তু এই জুলাইয়ের যে ইন্টারিম গভর্নমেন্টের যে ফরমেশনটা হয়েছে সেখানে মেনটেন করা হয়নি। মানে যদি যোগ্যতার ভিত্তিতে কেপেবল ক্যান্ডিডেট সিলেকশন করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতো, তাহলে কিন্তু এখন আজকে ওনারা বা আমরা অ্যাক্টিভলি বসে এই ডায়ালগুলো আসতো না, এবং দেশের যে ল অ্যান্ড অর্ডার বা অন্যান্য জায়গায় যে হজবরল অবস্থা, ওইটা আমরা ফেস করতাম না। তো এই ক্ষেত্রে অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টকে ডেফিনেটলি লাইবিলিটি
লায়াবিলিটিস নিতে হবে যে তাদের ফরমেশন, তাদের ইরেসপন্সিবিলিটি, তাদের দূরদর্শিতা অভাব আছে। বাট এটা আমি বলবো যে নাহিদ সাহেব এবং নায়েবে আমির যে কথাটা বলেছেন, ওনারা দুইটা পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করে। তো ওনাদের এখন আমরা যে ট্রেডিশনাল পলিটিক্স থেকে বের হয়ে আসতে গেলে আই শুড হ্যাভ সেইড হোয়াট আই নো ক্রিস্টাল ক্লিয়ার। তো আমি ওইভাবে ওই যে কি বলে ওই যে খোলা পানিতে মাছ শিকার করে একটা পলিটিক্যাল একটা ডিবেট ডায়ালগ সৃষ্টি করব, এখানে ইমেজ ক্রিয়েট হবে, বা এটাকে যদি আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স বলতে চাই, বা একটা মানে পারসেপশন চিন্তা করি যে এটা নিয়ে কথাবার্তা হলো, অনেক সময় দেখা যায় অনেক যে সেলিব্রিটি মানে লো প্রোফাইলের সেলিব্রিটিরা কিছু না পারলে একটা ঢিল ছুঁড়ে মারলো, হ্যাঁ, দেন পিপল উইল টক অ্যাবাউট, কিন্তু ওইটা তো ওনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না। নায়েব আমির ইজ প্লেয়িং এ ভেরি ভাইটাল রোল ফ্রম এ লিডিং পলিটিক্যাল পার্টি অ্যাজ ওয়েল। বিএনপির পরে বর্তমানে আমরা দেখছি ওনারা একটা স্ট্রং প্রেশার গ্রুপ। আমার পারসেপশন হচ্ছে অপোজিশন পার্টিকে খুব বেশি লাইবেল হতে হবে এবং রেসপন্সিবলি বিহেভ করতে হবে। তাহলে হবে কি, যেই ক্ষমতায় যাক সে তখন ভয় পাবে। কারণ এই দেশে যেটা হয় যে অপোজিশন পার্টি যদি স্ট্রং হয় তখন কিন্তু যে রুলিং পার্টি ভালো মতো বিহেভ করে। তো এই জন্য আমার এক্সপেকটেশন হচ্ছে যে দে মাস্ট অ্যাক্ট মোর রেসপন্সিবলি। তো রায় আমিরের কাছে যদি কোনো ভিডিও মেসেজ থাকে, হি ক্যান নট সে ইট লাইক দ্যাট, যেটা আপনিও বললেন বা ওনারা বললো যে এই ধরনের ভিডিও মেসেজ ইদার দুইটা জিনিস হতে পারে। আমি যদি কাউকে এইভাবে মানে কি বলে যে কনস্পিরেসি করি বা কাউকে যদি আড়ি পেতে শুনি, সেটা তো আমার লিগালি রাইট নাই। আর যদি আমার কাছে সেটা এসে থাকে, কেউ ফরওয়ার্ড করে থাকে, আই শুড লেট দ্য ন্যাশন নো দিস ইজ হ্যাপেনিং, সো দেন দোজ পিপল উইল নট কন্টিনিউ দেয়ার করাপশনস অর হোয়াট দে আর ডুইং। আর ইন জেনারেল যদি আমি বলি যে লাস্ট 1 ইয়ার আমাদের অ্যাচিভমেন্ট, আমরা কিন্তু তাদের কাছে, তারা দে আর নট এক্সপার্ট। একটা ইলেকশন আমাদের ডেফিনেটলি দরকার। সত্যি কথা বলতে হচ্ছে ইলেকশন ডিলে হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমাদের জনগণ, যে অর্ডিনারি পিপল। এখন পর্যন্ত দেয়ার আর নিউমেরাস রিপোর্টস, আপনি রেল স্টেশনে যান, আপনি হসপিটালে যান, আপনি এয়ারপোর্টে যান, আমরা যারা ট্রাভেল করি বা করি, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় দেখান আপনি যে দেয়ার ইজ এ সিস্টেম, যেটা আগেও ছিল। ইন অনেক কেসেসে দেখা যায় যেহেতু আওয়ামী সরকারের আমলে যারা পলিটিসাইজ ছিল বা পলিটিক্যাল রিক্রুটমেন্ট ছিল, তারা এখন সরে যাওয়াতে ওই গ্যাপসগুলোও ক্রিয়েট হয়েছে। আবার এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে শেখ হাসিনার সময় দ্য হিউজ রিক্রুটমেন্ট ওয়াজ পলিটিসাইজড। এই লোকগুলো কিন্তু ম্যানেজ করা এত ইজি না। ইউ নিড সাফিসিয়েন্ট ম্যানেজমেন্ট স্কিলস। শুধুমাত্র পলিটিক্যাল জ্ঞান দিয়ে এদেরকে ম্যানেজ করা যাবে না। আবার ওই লোকগুলোই জায়গাতে বসে আছে। দে আর, আই উড সে, দে আর ডিস্টার্বিং এলিমেন্টস ফর দ্য কারেন্ট গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, and they will be disturbing element whoever is coming or forming the government in February. Then how are we going to dealing with them? তো এখন আমাদের এই যদি আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এক্সপেকটেশন বেশি থাকে, এটা কখনোই অ্যাচিভ করতে পারবো না। তারা প্রলং করলে কোনো লাভ হবে না, ক্ষতি হবে। ওই লোকগুলো আরও শিকড় আরও শক্ত হবে। যেটা করতে হবে, গোয়িং ফরওয়ার্ড, গো ফর এ কুইক অ্যান্ড election date as indicated or agreed on February, and then rest of the political party should look more constructively that how we can have a fair and clear election where we all can আপনার বক্তব্য play. একেবারে স্পষ্ট। আমরা আবারও আসবার চেষ্টা করব প্রফেসর আলিয়ার আপনার কাছে, আমরা শুনে আসি। Thank you very much. ধন্যবাদ। যে ডক্টর শাহাদাত হোসেন শান্ত যে বিষয়টি আসলে আলাপ করছিলাম, সেফ এক্সিট এবং আখের গোছানো প্রসঙ্গে, হুমায়রা নুরও বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন। বিশেষ করে বিএনপির দিকেই বলা হচ্ছে যে বেশি রাগ অনুরাগ যেটি বলি সেটি আছে, যেমন মানে ইন্টারিম গভর্নমেন্টের। আবার বলা হচ্ছে বিএনপিও আগের চেয়ে অনেকটা নমনীয় সরকারের প্রতি, মানে তাদের সাথে এক ধরনের সম্পর্ক, সেটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। না, অ্যাডভোকেট হুমায়রা সরকারের যে ক্রিটিসিজম করেছেন তার বেশিরভাগের সঙ্গে আমি একমত। একটা এইরকম একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, যেটা আসলে বিপ্লব পরবর্তী সরকার হয়ে উঠতে পারত, সেটা ওই প্রেসিডেন্টের হাতে শপথ নেওয়া একটা এই টাইপের সরকার হয়ে বিপ্লবের ধারণা থেকে সরে এসে অন্য ফর্মের হয়েছে। তাও তো একটা বড় সড়ো একটা গণ অভ্যুত্থান, যেখানে কয়েক হাজার লোক খুন করেছে শেখ হাসিনা, সেই রকম একটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার। তাদের সব কিছুতে যে র্যাপিড রেসপন্স দরকার ছিল, রিফর্ম বলেন, বিচার বলেন, বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের পক্ষের শক্তিকে নিউট্রালাইজ করা, তাদের সরিয়ে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে পদায়ন করা, সেই সব বিষয়ে যে তারা যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই, এই বিষয়ে আমরা সবাই মোটামুটি একমত যারা এইখানে।
উপদেষ্টা নিয়োগের বেলায়ও বিতর্ক হয়েছে যে সারা 15 বছর ধরে ফ্যাসিবাদের সুবিধাভোগী হলো, এই গণঅভ্যুত্থানের সময় এই গণঅভ্যুত্থানের পক্ষে কয়েকটা ফেসবুকে স্ট্যাটাস দিল বা 2 দিন রাস্তায় নামলো আর উপদেষ্টা হয়ে গেল, এরকম হয়েছে। কিন্তু সেখানে অনেক ক্ষেত্রেই সঠিক পদক্ষেপ হয় নাই। তো তারপরেও এটা সত্য, যারা নন পলিটিক্যাল টেবিল ওয়ার্ক করা পণ্ডিত ব্যক্তি, তারা সব কিছুই সব হোল্ড করে সুন্দর মতো করতে পারবেন আনলেস অ্যান্ড আনটিল দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড ওয়ার্কার এরা এদের সহযোগিতা না করে সবাই মিলে, তাহলে পারবে না। সেটাই হয়েছে, কারণ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ধীরে ধীরে বিভেদ স্পষ্ট হয়েছে। এখন সব দায় শুধু এই সরকারের উপর চাপালে হবে না, তারা অনেক ক্ষেত্রে ফেল করেছে। আমি হেলথ সেক্টরের মানুষ, হেলথেও আমি দেখি যে যা আমরা প্রত্যাশা করেছিলাম তার অনেক কিছু ধারে কাছেও যায় নাই। এখন সেই যায় নাই যে আমরা কি তাদেরকে প্রপারলি গাইড করা, সহযোগিতা করার সঙ্গে থাকে, সেটাও করেছি। ওই প্রশ্নগুলো তো আমাদের নিজেদের উপরও করতে হবে, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের করতে হবে। এখন কথা হলো, বিএনপি আগে অনেক অভিযোগ তুলেছে, এনসিপির সঙ্গে এই সরকারের সম্পর্ক এত মহরম ছিল যে প্রধান উপদেষ্টা অভিমান করে যদি শুধু ভাবতেন যে না আমি আর থাকবো না, পদত্যাগ করবো, ওইটা অভিমান করে এনসিপির নাহিদের কাছেই বলতে হতো, বলেছেন। এবং নাহিদ এসে প্রেসকে বলেছে প্রধান উপদেষ্টা থাকতে চান না, এই কথা আমরা প্রধান উপদেষ্টা, তার প্রেস উইং, তার কোনো বন্ধু, কোনো উপদেষ্টা কারো কাছে তো শুনিনি, নাহিদের কাছে শুনেছি। সুতরাং ছিল। পরবর্তীতে এসে এনসিপি এই সরকারের কাছ থেকে কিংস পার্টি হিসেবে যতটা প্রায়োরিটি আশা করেছিল, বা এই সরকারের তরফ থেকেও এনসিপিকে যেরকম স্ট্রেংথেন করে একটা পজিশন তৈরি করে দিয়ে এদের উপর ভর করে সামনে এগানোর প্ল্যান ছিল কারো কারো, সেটা হয়তো ফুলফিল হয় নাই। কারণ এনসিপি যখন ওই আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এসে রাজনৈতিক দলে পরিণত হলো, তখন তার একটা পক্ষ হয়ে গেল, তখন প্রতিপক্ষ তৈরি হলো, তাদের রাজনৈতিক কৌশল হিসাব নিকাশ তৈরি হলো, তাদের দাড়ি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লো, তারা আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লো, তারা অগ্রহণযোগ্য শব্দ চয়ন করে কথা বলা, হুমকি দামকি দেওয়ায় আগের আওয়ামী আমলের সেই পলিটিক্যাল কালচার অনেক ক্ষেত্রে তারা নিয়ে আসলো, যেটা এখনকার রাজনীতিতে এখনকার তরুণরাও পছন্দ করে না। যে কারণে আপনি দেখবেন বিভিন্ন জরিপে ভোটের ক্ষেত্রে যে সেগমেন্ট ওয়াইজ যে ওপিনিয়ন দেয়া হয়, সেখানে তরুণরাও এনসিপির পক্ষে রায় দিচ্ছে না। আচ্ছা দেখেন, ওনাদের খুব গুরুত্বপূর্ণ নেতা, তরুণ নেতা সার্জিস, কিভাবে সম্ভব বলে যে একজন অফিসারের তার কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবে, রাস্তায় ছুঁড়ে রাখবে? এইটা কোনো রাজনৈতিক নেতার এখনকার ভাষা হতে পারে? তার এই কথা শুনে আমার মনে হয়েছে সে তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা অর্জন করেছে, বা নিদেন পক্ষে হাসান মাহমুদ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই কথাগুলো ওনাদেরকে আরেকটু সংযত চিন্তা করে এখনকার উপযোগী করে বলতে হবে। তারা কোথাও যদি ফিল করে যে তার উপর অন্যায় করা হচ্ছে, সত্যি সত্যি ইলেকট্রিসিটি বন্ধ করা হচ্ছে, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সরকারে এমন কোনো ডিপার্টমেন্ট নাই, উপদেষ্টা নাই যে অথেন্টিক্যালি যদি এই এনসিপির এই গুরুত্বপূর্ণ নেতারা যদি বলে, নালিশ করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে না। তাকে আপনি কেন এই গালিটা দিতে যাবেন? এই গালিটা দিতে যাবেন একই সময় ঠিক সার্জিসের বক্তব্যের সময় দুইবার হওয়া উচিত ছিল। শুনেন, আমি শেষ করি। স্বাভাবিক না, অস্বাভাবিকই ধরে নিলাম আমি। সেই অস্বাভাবিকতার তো প্রশাসনিক অ্যাকশন আছে। আগের দুইবার উচিত ছিল তার প্রশাসনিকভাবে অ্যাকশন নেওয়ার জন্য সরকারকে বলা যে আমার বার এইবার হচ্ছে, এইবার আরো কঠোরভাবে সরকারকে বলবে যে তোমার আপনাদের ডিপার্টমেন্ট এই কাজ করছে, আমি ব্যবস্থা দেখতে চাই। সেটা না করে যদি এই ভাষায় যদি সব নেতারা কথা বলা শুরু করে, তাহলে মানুষের যে আস্থার জায়গাটা, যে নতুন রাজনীতি চাই, সেটা কি আমরা ফেরত পাই? ফলে এটা শাপলা প্রতীক নিয়ে, শাপলা প্রতীক তালিকায় নাই। তালিকায় না থাকলে আপনাকে কোত্থেকে দিবে এরা? তালিকায় আমি শেষ করি, আপনার সময় আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, তালিকায় আনতে হবে কেন? এখন যদি তালিকায় আনে, কি সংকটে পড়বে? আমার তো মনে হয় এনসিপির ভয়ে তালিকায় তুলে নেয় এটা নির্বাচন কমিশন। কেন তুলে নেয়? কারণ এটার প্রথম আবেদন করেছে নাগরিক ঐক্য। যদি এটা তালিকায় আনে তাহলে এটা প্রাপ্য হচ্ছে নাগরিক ঐক্যকে দিতে হবে। কিন্তু এনসিপির এই সব নেতাদের এই হুমকি ধামকির কারণে তারা যে শক্তি প্রদর্শন করবে, সেখানে নাগরিক ঐক্যকে দিয়ে
আরেক সংকটে পড়বে হয়তো নির্বাচন কমিশন। তারা দিতে পারবে না নাগরিকত্বকে, আবার অন্যায়ভাবে নাগরিকত্বকে বঞ্চিত করে এনসিপিকে দিবে, সেটাও তো উচিত না। সেটার একটা আইনি বিষয় দাঁড়াবে, আদালতে যাবে। তারা যে কোনো কারণেই হোক তালিকায় আনেনি। আপনি যখন আবেদন করেছেন 3টা মার্কা চুজ করেছেন না, আপনি সংবাদ মাধ্যমের লোক, এটা পত্রিকার ডিক্লারেশনের জন্য আবেদন করলে আপনি অনেকগুলো নাম দিতে হয় না, এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। তার মানে হচ্ছে আমি যে কটা তালিকা দিয়েছি সব কটা আমার সমর্থন আছে। আমার 1 নাম্বার কোনো কারণে দিতে না পারলে আমি 2 নাম্বার মেনে নিব, 2 দিতে না পারলে 3 নাম্বার মেনে নিব। আপনি 3টা নাম দিয়েছেন, কেন আপনার 2-3 এত আপত্তি কেন? তাহলে 2-3 দিয়েছিলেন কেন আপনি? এখন সেটা তালিকায় আপনি জোর করে আনাবেন। আপনি যদি জোর করে এভাবে তালিকা আনান, সেটাও একটা ব্যাড এক্সাম্পল হবে যে আপনি প্রেশার ক্রিয়েট করে তালিকা আনতে বাধ্য করছেন। সেই প্র্যাকটিসটা তো এখন মানুষ চায় না। আপনি শুধু শাপলা হইলেই আপনি জনগণের রায়ে জোয়ারে ভেসে যাবেন, আর অন্যটা হইলে আপনি জনরায় পাবেন না, এমন তো কোনো কারণ নাই, কথা নাই। আপনি এটা মেনে নেন। ভবিষ্যতে কখনো যদি শাপলা প্রতীক আসে, তখন যারা আবেদন করেছে, তখন যারা দাবিদার আবার পাবে। কিন্তু শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে দেখে যাবে? শাপলা না থাকলে নির্বাচন কমিশনই নাকি থাকবে না, এটা ওনাদের এক নেতা বলে দিয়েছেন ইতিমধ্যে। এই যে বেশি বাড়াবাড়ি, এই বাড়াবাড়িটা মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগের নানান স্তরের বাড়াবাড়ি ছিল, গুম খুন হত্যা হামলা মামলা তো ছিলই, তাদের কথার যে বাড়াবাড়ি ছিল, তাদের নেতাদের যে বেসামাল কথাবার্তা, মানুষ বিরক্ত ছিল। মানি লোককে মান দিবে না, অসম্মানিত করবে, এটা। এই সরকারের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল এনসিপির। এই সরকার কেন এনসিপির শত্রু হয়ে যাবে? তাদের এইসব আচরণের কারণে কারো কারো সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। আপনি পলিটিক্যালি সেটা রিপেয়ার করবেন, আপনার কাজ দ্বারা, দাবি দ্বারা, ন্যায্যতা দ্বারা আপনি রিপেয়ার করবেন। হুমকি ধামকি দিয়ে কি আপনি রিপেয়ার করতে পারবেন রিলেশনশিপ? সুতরাং সরকারের সঙ্গে একটা, অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে একটা হারমোনি রাখতে হয়। আপনার ওজন 3 কেজি আর আপনি কথা বলেন 3 টই না। না, এখন রাজনীতি বলে যে নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য কি অনেক সময় বলা হয় না, সেটাও এটা না। এত আসন পাবে, এনসিপির কাছ থেকে ব্যক্তিগতভাবে আমি বহু অনুষ্ঠানে বলেছি, এই প্রচলিত ধারার রাজনীতির অনেক ত্রুটি বিচ্যুতি আছে। বিএনপি বড় দল, বিএনপির অনেক কাজে অগ্রহণযোগ্য আছে। জামায়াত ইসলাম ধর্মভিত্তিক দল, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, 71 প্রশ্নে, নানান প্রশ্নে অনেক অগ্রহণযোগ্য উপাদান আছে। আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষাটা ছিল এনসিপি গণমুখী, ভদ্র, সভ্যতার দিকে আরেকটু আগানো এমন এক রাজনীতি তারা করুক, যাতে জনগণ এদের এমনভাবে গ্রহণ করবে, সেই পালস বুঝে ওই দলগুলো বাধ্য হয় যে না, আমাদের ট্রেডিশনাল পলিটিক্স আর চলবে না, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপি সমর্থন করি, কিন্তু আমি আর একটা বেটার বিএনপি চাই। এই বেটার রাজনীতিটা আনার একটা স্কোপ তৈরি হয়েছিল এনসিপির। এখন এনসিপিকে নিয়ে যখনই এটা বলি, তখন বলে আমাদের একাই দায়িত্ব পড়েছে, ওরা যে এটা করছে, ওরা যে চাঁদাবাজি করছে, ওরা যেই দখলটা করছে। এনসিপি কি সচিবালয়ে দেদারসে প্রবেশ করে এখানে প্রভাব বিস্তার করেনি? এনসিপি কি তাদের লোককে বিভিন্ন জায়গায়, তাদের পছন্দের লোককে নিয়োগ করতে বাধ্য করেনি? করেছে। এনসিপি করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, যে যার মতো করেছে। এখন এনসিপি আছে, আপনিও বিএনপির কয়টা উদাহরণ দিতে পারবেন নাম উল্লেখ করে? কিছুই পারবেন না। পুরা সচিবালয়ে গণঅভ্যুত্থানের পরে কয়েক মাস ধরে এনসিপির দখলে ছিল, পুরা সচিবালয় তাদের দখলে ছিল। প্রত্যেকটা জায়গায় এনসিপির নেতারা নেতা, মানে এই এখন বৈষম্য বিরোধী এখন যারা এনসিপির এদের দখলে ছিল। এমনকি এই দল করার পরে সরকার আপনাদের বঞ্চিত করছে। কিভাবে বঞ্চিত করছে? জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ জায়গায় গেল, এখানে তো একটা নিবন্ধনই হয় নাই, সে অবস্থায় আপনাদের সম্মান দেখিয়ে আপনাদের 2 জন প্রতিনিধি নিয়েছে, যেখানে বিএনপির মতো বড় দলের 2 জন, জামাতের মতো মাঝারি দলের 2 জন, আবার আপনাদের নিবন্ধন হয় নাই তরুণদের দল। আপনাদের এই গণ অভ্যুত্থানে কন্ট্রিবিউশনের প্রতি রেসপেক্ট রেখে সমানভাবে 2 জনকে নিয়েছে। তারপর আপনারা খুশি হন না? আপনারা যৌক্তিকভাবে তাদের সঙ্গে নেগোসিয়েশন করে, ডায়ালগ করে, চাপ প্রয়োগ করে আদায় করেন। সেটার পন্থায় এই রাস্তায় এইরকম বিরক্তিকর শব্দ ছেড়ে দেওয়া না। জি, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছে বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রানুর। আপনার যে বিষয়গুলো এসেছিল, যে সেই যদি পুরাতন বিষয়ই থাকে,
রাজনীতিতে যে সে বাক্য একে অপরের প্রতি যে ভাষায় কথা বলা কিংবা যে ধরনের কথা বলছিল যে দুর্নীতির ব্যাপার কিংবা টেন্ডারবাজির ব্যাপার বা দলীয়করণের বিষয়, দলীয় প্রভাব বিস্তার করার বিষয়, সেগুলোই যদি থাকে তাহলে আর এনসিপির কাছে আমরা নতুন কি পেলাম? আমি খুব ছোট করে অনেকগুলো বিষয় একসাথে অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যেমন সার্জিসের বিষয়ে যে জিনিসটা বলা হলো, ও কিন্তু প্রথমে একদিন, 2 দিন, 3 দিন ওর সাথে একই ভাবে ঠিক ও যখন বক্তব্য দিতে চায় তখন বিদ্যুৎ বিভ্রাট ঘটে। প্রথমবার যখন হলো ও কিন্তু বিদ্যুৎ বিভাগকে জানিয়েছে, দ্বিতীয়বার হলো তখনও জানিয়েছে, এবং তৃতীয়বারও যখন প্রোগ্রামের আগে এই বিষয়গুলো কিন্তু এই যে অমুক দিন প্রোগ্রাম আছে, অমুক সময় প্রোগ্রাম আছে জানে, এবং একদম স্পেসিফিক্যালি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওর বক্তব্যের সময় এই জিনিসটা হয়। বাট এইটা সত্যি যে আমরা এটা সমর্থন করি না যে যেই ভাষায় সে এইটা প্রতিবাদ করেছে, এবং সে নিজেও বলেছে তার এই ভাষাটা ব্যবহার করা উচিত হয়নি। কিন্তু আপনি আক্ষেপের জায়গাটা দেখেন যে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিল তাদের প্রতি কি পরিমাণ বিমাতাসুলভ আচরণ এই প্রশাসন করছে, এবং এই প্রশাসনে কারা করছে? যারা ওই আওয়ামী সরকারের সহযোগী বা এখন পর্যন্ত যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এদের শেষ কোথায়? এই প্রশ্নটা তো থাকবেই। এবং এদের বিষয়ে সার্জিসের ভাষাটা খারাপ হতে পারে, কিন্তু এই যে যেমন মনে করেন প্রশাসনে কারো কি চাকরি গিয়েছে, তাদেরকে ওই দূরে দূরে প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হয়েছে। এই আপনি খোঁজ নিয়ে দেখেন, হয়তো সার্জিসের এলাকায় বদলি করে দেওয়া হয়েছে। এবং ওর যে ভাষাটা, আমি মনে করি না এইটা কোনো সহজ কারণে এসে বলেছে, এবং এইটা ওই স্বৈরতান্ত্রিক আচরণের কারণেই বলেছে, যারা এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, গণতন্ত্র বিরোধী আচরণ করে, জনগণের বিরুদ্ধাচরণ করে। এখন দেখেন, একটা ছেলে এলাকায় যে কথা বলবে তো জনগণের সাথেই কথা বলবে, জনগণের পক্ষে কথা বলবে, জনগণের কথা শুনবে, সেইখানে বাধা সৃষ্টি করা। ভাষাগুলো এমনি সবসময় অনেক কঠোর ভাষা আসে না। তবে আমি এই বিষয়ে একমত যে ভাষা প্রয়োগের ক্ষেত্রে আরেকটু নমনীয় ভাব দেখানো যেত। কিন্তু এরা আবার দেখেন, এরা সেই শক্তি, সেই ছেলেগুলোই যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে এই কড়া মন্তব্য করেই আজকে অভ্যুত্থানটা সফল করতে পেরেছে। সুতরাং যারা বলছেন বা ভাবছেন যে 3 ইঞ্চির ছেলে 3 টনি কথা, এই কথাটা, এই 3 টনি কথার কারণেই আজকে শেখ হাসিনা চলে গিয়েছে। না হলে ওই এত বড় বড় রাজনৈতিক দল তারা কিন্তু হাজারবার মানুষকে ডেকেও রাজপথে নামিয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে, এই এত ক্ষমতাশালী এই স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে, এত নিপীড়ন নির্যাতন সহ্য করে, তারপরেও কিন্তু জনমানুষকে সম্পৃক্ত করতে পারে নাই। হ্যাঁ, এইটা ঠিক, এটা আমরা সবসময় স্বীকার করি। জনাব তারেক রহমান যেমন তার বিনয় দেখিয়েছেন এবং সবার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন, আমরাও স্বীকার করি যে বিএনপি, জামাত রাজনৈতিকভাবে প্রচণ্ড নিপীড়নের শিকার হয়েছে 15 বছর। তাদের জায়গা থেকে আমরা আশা করেছিলাম যে তারা এই অভ্যুত্থান পরবর্তী সময় দলীয় কার্যক্রম বলেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে আমাদের সাথে বা অন্যান্যদের সাথে একটা নতুন রাজনৈতিক দল দাঁড়ানোর ক্ষেত্রে, একটা নতুন শক্তি বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে এস্টাবলিশ হওয়ার ক্ষেত্রে যে পরিমাণ সহযোগিতামূলক আচরণ করবে, তারা বরং শুরু থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রতি মিথ্যাচার, আমাদেরকে মিথ্যা অভিযোগ দেয়া, তহমত দেয়া, আমাদের সাথে দুর্ব্যবহার করা, আমাদেরকে ছোট করে কথা বলে। যে ভাই একটু আগেও বললেন যে তারা নিবন্ধিত দলও না। দেখেন, আমরা আজকে রাজনীতিটাই করতে আসলাম কেন? এই কথাগুলোর জন্যই। আমরা তো অভ্যুত্থানের শক্তি হয়েই এই দেশের সংস্কার বিচারের দাবিটা সামনে নিয়ে আন্দোলন করে যেতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে আমাদেরকে রাজনীতিটাই করতে আসতে হলো। কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত রাজনীতিবিদের তকমা গায়ে লাগালাম, ততক্ষণ পর্যন্ত আমাদের কথার কোনো ভ্যালু ছিল না। আজকে এই গত সপ্তাহের আগের সপ্তাহে যখন আমাদের সমস্ত ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে আমরা এলিজেবল, এটা সিইসি জানিয়েছে, তার আগ পর্যন্ত আমাদেরকে অকথ্য ভাষায় মানুষজন অপমান অপদস্থ করেছে। একটা টক শোতে গেলে মানুষ বলেছে, ওকে ডেকেছেন কেন? ওর পরিচয় কি? ও তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, ওর তো কোনো নিবন্ধিত রাজনৈতিক দল না। তো এখন কিন্তু আর সেই কথাটা, তারপরে এইটাও বলেছে না দেখেন, আমরা সেটা আমি বলিনি, কিন্তু অপদস্থ করার যে অপদস্থ করার চেষ্টাটা, আমরা তো আসবই, আমরা জনমানুষের কথা বলি, আমরা রাজনীতিটা জনমানুষের করি। দেখেন, আমাদেরকে এইটাও বলছে যে 9000 পাতার অ্যাপ্লিকেশন জমা দিছে, দেখা যাবে এটার ক্রাইটেরিয়াই ফুলফিল করে নাই। কিন্তু আমরা দেখেন, আমরা পুরান আরপিও, সেই পুরান আরপিওর প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে আজকে এলিজিবল হয়েছে। এখন শাপলা প্রশ্নে আসেন, এইটা কিন্তু কোনো ধমকির বিষয় না। আমরা যখন এই অ্যাপ্লিকেশনটা করি আমাদের রাজনৈতিক দল গঠনের আগে, আমরা একটা জনজরিপ করেছি, সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে শাপলা। তার মানে বাংলাদেশের মানুষ আমাদেরকে শাপলা দিতে চায়। এখন আসেন
ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশের মানুষের তো দেওয়ার কথাটা দিবে তো কমিশন। বাংলাদেশের মানুষ আমাদের জন্য মানে- শাপলা প্রতীকটা চুজ করেছে। বেশিরভাগ মানুষ শাপলার প্রতি আমাদেরকে, এবং তাদেরকে অপশন দেওয়া হয় নাই, তো আমরা তো অপশন দেই না। আমরা প্রশ্ন করেছি যে জাতীয় নাগরিক পার্টি যদি আমরা রাজনৈতিক দল এই যে তাহলে কোন প্রতীক ভালো হয়, কোন এরকম প্রতীক ভালো হয়, কি নাম হলে ভালো হয়, তখন মানুষ আমাদেরকে যে সাজেশন দিয়েছে সেই সাজেশনের মধ্যে সর্বোচ্চ সাজেশনটা ছিল শাপলার প্রতি। আচ্ছা, আমরা অ্যাপ্লিকেশন করার আগে EC কিন্তু তো এই ব্যাপারে বাধ্যবাধকতা নাই। ইসি কে জিজ্ঞেস করেছি যে আমরা যদি এই প্রতীকটা যেটা মানুষ আমাদের জন্য সাজেস্ট করেছে সেই প্রতীকটা যদি আমরা চাই সেটা দিতে ইসির কোনো বাধা আছে কিনা। আপনারা দেখেন ওনারা নতুন করে তো 150টা প্রতীক পাবলিশ করলো। ওনারা যেখানে আগে বলেছেন কোনো বাধা নাই, তাহলে হঠাৎ করে কোন অদৃশ্য শক্তির চাপে পড়ে বাধ্য হলেন যে এইটা ওরা চাইছে দেখে ওদেরকে এটা দিবে না, চাইলো কেন এই জন্যই দিবে না। আবার দেখেন ওটা কিন্তু উল্লেখ করেছেন না, যে না। নাগরিক ঐক্য যেহেতু আগে চেয়েছে, নাগরিক এখন ঐক্য, তো সেটি নিয়ে আমি আরো ওই ঝামেলা কথাটাই হতে পারে। আসছি। মান্না ভাই নিজে বক্তব্য দিয়েছেন যে নাগরিক ঐক্য চেয়েছে, এনসিপিও চেয়েছে, এবং এনসিপির এই দাবিকে উনি এনসিপি গণ অভ্যুত্থানের একটা শক্তি বলে উনি ওনাদের প্রতি এই ছাড় দিতে মনোভাব পোষণ করেন যে উনি এটা নিয়ে কোনো প্রশ্ন করবেন না বা উনি এটা নিয়ে কোনো অভিযোগ করবেন না। লিখিতভাবে এটি কমিশনের কাছে উনি না বলেছেন। না, উনি কিন্তু বলেছে, উনি স্পষ্টভাবে বলেছে, তবে ওনার আক্ষেপ থাকবে এটা উনি বলেছেন, এটা উনি বলেছেন, কিন্তু উনি প্রতিবাদ কারণ এটা আমার প্রাপ্য, এটা উনি বলেছেন। এখন কালকে যদি চ্যালেঞ্জ হয় আইনিভাবে, এটাকে উনি চ্যালেঞ্জ করবেন না, এটা উনি স্পষ্টভাবে বলেছেন। আইনি চ্যালেঞ্জ উনি করবেন আমাদেরকে না, কিন্তু বলেছেন বলছেন যে এটা আমার প্রাপ্য এবং আমি প্রতিবাদ করব। না, অবশ্যই উনি এটা সব জায়গায় বলেছে যে তো উনার তাহলে তাকে ঠকাবে কেন? শাপলা প্রতীকটা কমিশনের অধিকার আছে তাকে ঠকানো। আরো দেখেন, আপনি যদি শাপলা প্রতীক না রাখতে পারেন সেটার বিরুদ্ধে আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন কোনো ব্যাখ্যাটাই কিন্তু টিকছে না। খুদ মান্না সাহেব বলছে যে আমাদেরকে দিলে উনি হয়তো উনার হয়তো কষ্ট হবে বা উনি হয়তো এটা উনার প্রতি হয়তো উনার চাওয়াটা পূরণ হবে না, কিন্তু উনি আমাদের বিরুদ্ধে যে কোনো আইনি ব্যবস্থা বা প্রতিবাদ উনি করবেন না। প্রতিবাদ করবেন বলছেন। আচ্ছা, তারপরে দেখেন উনি উনার কোনো আপত্তি নাই, এটা সারমর্ম হচ্ছে উনার আপত্তি আপত্তি নাই, নাই। আপা। এই বিষয়টা নিয়ে আমরা মানে আমার কথা সময় শেষ হচ্ছে, আপনার এক্সপ্লেনেশনটা আমি দেই। জি বলেন। উনি স্পষ্টভাবে যা বলেছেন মানুষ শুনেছেন, উনি বলেছেন উনার কোনো আপত্তি নাই, উনি আমাদেরকেও বলেছেন। তারপরে দেখেন শাপলার বিষয়ে আপনি বলেন, একটা ন্যাশনাল এমব্লেমের কনস্টিটিউশনে লেখা আছে 4টা প্রতীক, ধানের শীষ, শাপলা, স্টার এবং পাটপাতা। ধানের শীষ একটা রাজনৈতিক দলের প্রতীক, স্টার একটা রাজনৈতিক দলের প্রতীক। তাহলে আপনি যদি শাপলা জাতীয় প্রতীক মানে একটা ন্যাশনাল এমব্লেমের পার্ট বলে শাপলা দিতে না পারেন, তাহলে আপনি তো ধানের শীষ আর স্টারও বাতিল করে দেওয়া উচিত। তারপরে বললো কি ডিজিএফআই এর প্রতীকের মধ্যে শাপলা ব্যবহার করে, তাহলে ইগলও তো বিমান বাহিনীর বিভিন্ন জায়গায় ইগল প্রতীকটা ব্যবহার হয়, তাহলে ওইটাও বাদ দিয়ে দিক, মানে আবার দেখে ইগলও বাদ দিয়ে দিক। আবার জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফলও তো আরেকটা রাজনৈতিক দলের প্রতীক। সুতরাং না আপনি আইনি ব্যাখ্যা দিতে পারছেন, না কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন। আবার দেখেন 2008 সালে যে প্রতীকের একটা লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু এই শাপলা প্রতীক ছিল। এরকম অনেক বিষয় আছে যেটা ন্যায্যতার প্রশ্নে আপনি কোনো যৌক্তিক ব্যাখ্যা না দিয়ে আপনি এই যে আচরণ সিইসি করছে এটা অবশ্যই একটা স্বৈরাচারী আচরণ। আপনি একটা দলের মক করা দেখেই বুঝবেন। আপনি বলেন এই বিষয় যদি সবচেয়ে বেশি প্রতিবাদ করে সেটা তো মান্না সাহেব করবে, বিএনপির সমস্যাটা কি বা জামাতের সমস্যা কি? বিএনপি জামাত তো এটা নিয়ে কিছু বলেন। আপনি এখানে আপনি সারাটা দিন সমস্ত মিডিয়ায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একটি মাত্র রাজনৈতিক দল বা ও বারবার করে এনসিপি কে কেন শাপলা দিতে হবে এটার বিরোধিতা করছে। আমি তো এই জিনিসটাই বুঝি না যে দেখেন মাহমুদুর রহমান মান্নার আমাদের বক্তব্য কাছে এটা এখানে আমি পেয়েছি, এখানে লেখা আছে উনি প্রথমে জাতীয় নাগরিক লিখেছিলেন, তারপর কমিটি উনি শাপলা সেটা এডিট প্রতীক করেছেন। শাপলা কাদের প্রতীক চাপে পড়ে এডিট করেছেন বা যাদের সাথে জোট করছেন তাদের প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি না, ওনার মাহমুদুর স্ট্যাটাস রহমান। এটা না, ওনার স্ট্যাটাস উনি লিখেছেন উনি মামলা করবেন না, কিন্তু এনসিপি শাপলা প্রতীক দিলে প্রতিবাদ করবে না, প্রতিবাদ করব। এটা লাস্ট পোরশনটা বলছে এটা আমার প্রাপ্য, প্রথম পোরশন আমাদের ওনার প্রাপ্য। স্ট্যাটাসের দুইটা কপি, একটা কপি উনি এটা 2 অক্টোবর 2025। আমি বলছি তো ওনার স্ট্যাটাসটা উনি এডিট করেছেন, আমি আপনাকে দেখাচ্ছি। উনি প্রথমে স্ট্যাটাস দিয়েছেন এনসিপি কে শাপলা প্রতীক দিলে কোনো আইনি লড়াই করব না, তারপরে উনি সেটা আবার পরিবর্তন করে লিখেছেন যে তবে প্রতিবাদ করব কারণ এটা আমাদের চাওয়া ছিল। হ্যাঁ, তো এই যে মনে করেন উনি যাদের সাথে জোট করছেন তাদের চাপে পড়ে এই এটা আপনার ধারণা? না একটা উনার মতো একটা বিজ্ঞ মানুষ একজন প্রবীণ রাজনীতিবিদ একটা কথা বলে সেইটা আবার পরিবর্তন করবেন, এইটা তো আপনি আমার কাছে এক্সপেক্ট করতে পারেন, ওনার কাছে আমি এক্সপেক্ট করতে পারি না। সবাই চাপের মুখে পড়ে যা আচরণ করছে আমাদের প্রতি, প্রফেসর আলিয়ার কাছে শুনবো খুব সংক্ষেপে। আসলে কাম্য না। প্রফেসর আলিয়ার যদি কিছু যুক্ত করেন। আচ্ছা, না থ্যাংক ইউ। আমার লাস্ট স্লটে আমার যেহেতু একটু টাইমিং এ আমার মনে হয় আমি ইমব্যালেন্স হয়ে যাচ্ছি। জি লাস্ট স্লটে একটা কনক্লুশন দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে কি অ্যাজ লং অ্যাজ উই আর ইনভলভড ইন পলিটিক্যাল করাপশন
এবং আমরা সেটা ইন্টারিম গভর্নমেন্ট বলি বা কোনো পলিটিক্যাল পার্টি বলি, আমি যখনই ব্যক্তি স্বার্থের দিকে যাব এবং আমার করাপশন মাইন্ডসেট থাকবে, whoever I am, whichever political party I belong to, either interim or a political party, that person, I mean he or she, must be looking for a safe exit. এটা যে আজকে আমাদের এনসিপির যিনি আছেন ওনাকেও উদ্দেশ্য করে আমি বলতে পারি, বিকজ আমি একটা স্টেক হোল্ডার এনসিপির জন্য, ঠিক আছে, যেহেতু একমাত্র রাজনৈতিক দল, দ্যাট ডাজন্ট মিন আই সাপোর্ট অর আই অপোজ, আমরা যে উই আর অল স্টেক হোল্ডার, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই একে অপরের স্টেক হোল্ডার, ঠিক আছে, কম্পিটিটর হিসাব করলেও। তো আমাদের এই পলিটিক্যাল করাপশন মাইন্ডসেট যতদিন থাকবে, আর এই যে যদি অ্যাডভান্টেজেস নেওয়ার যে মনোভাব এবং রিক্রুটমেন্ট প্রসেস যদি ভালো না থাকে, আমার যোগ্যতা নাই কিন্তু আমি একটা চেয়ারে বসে আছি, definitely I will do corruption, I will do wrong things, and I will be looking forward for a safe exit. এটা হচ্ছে crystal clear. This is not a theory, this is the reality anywhere you go. আর আজকের আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা বাংলায় একটা প্রবাদ প্রবচন আছে না, যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আমি অ্যাডভোকেট হুমায়রাকে বলতে চাই, যেহেতু আপনারা নতুন রাজনৈতিক দল, লুক আই এম এ পলিটিক্যাল অ্যানালিস্ট অ্যাজ ওয়েল, আই এম এ জিও পলিটিক্যাল এক্সপার্ট, মাই সাজেশন উড বি যে আপনারা এটা নিয়ে, আপনার মাধ্যমে আমি আমার মেসেজটা দিতে যাচ্ছি আপনার দলকে, যে ইউ শুডন্ট অ্যাকচুয়ালি গো ফর আ ফাইট ফর ইট। কারণ আপনার যদি এটা নিয়ে বেশি প্রলং করেন, সেক্ষেত্রে দুইটা জিনিস হবে, সেটা হচ্ছে যে জনগণের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হবে। আপনারা এখন কিন্তু এই জিনিসটাকেও, যে কোনো উইকনেসকেও এটাকে স্ট্রেংথে কনভার্ট করা যায়। আপনারা যদি এখন এটাকে এইভাবে ইন্টারপ্রেট করেন যে লুক the election commission is not working together with us, or they're not working, however we are compromise minded and we are happy to change our logo for the political party, and then you will see there will be new people who will be supporting you. এটা হচ্ছে আমাদের নিউ পলিটিক্যাল থটস, যেটা আমি বলবো অনেস্টলি স্পিকিং, যেটা বিএনপির ট্রেডিশনাল যে পলিটিক্স, বিএনপির সত্যিকার অর্থে জিয়া রহমানের যে পলিটিক্স আপনারাও বলছেন আমরাও বলি, যে হি হ্যাড এ ভিশন ফর এ বেটার বাংলাদেশ আর নিউ বাংলাদেশ। অবভিয়াসলি ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা দেখেছি যে তার সেই ভিশনটা বা বিএনপির যে পলিটিক্যাল ফিলোসফি বা ইথস, এটা অনেক জায়গায় ব্রেক হয়েছে, আপস অ্যান্ড ডাউন হয়েছে। বাট ইন্টারেস্টিংলি অ্যান্ড লুকিং ফরওয়ার্ড, আমরা এই লাস্ট 15 ইয়ার্সে তারেক সাহেবের হোমওয়ার্ক এবং বিবিসিতে উনি যে ইন্টারভিউতে দিয়েছেন, that is very promising and that creates hope for us, যে উনার যে নমনীয়তা, উনার যে সার্ভেন্ট লিডারশিপ অ্যাপ্রোচ বা অ্যাকসেপ্টেন্স অ্যাপ্রোচ, এবং সবার সাথে একসাথে কোঅপারেশন করে কাজ করার অ্যাপ্রোচটা এবং চিন্তা ভাবনা, যে সবার আগে বাংলাদেশ, দ্যাট ইজ ভেরি প্রমিজিং ফর আস। আবার হ্যাঁ, এখানে এটা বলতে হয়, বা আপনারা বলেছেন যে দেয়ার আর সাম ফ্যাক্টস অ্যান্ড ইস্যুস আর হ্যাপেনিং in country in the front level, যে গ্রাসরুট কিছু রাজনীতিবিদ যারা আসলে এখনো তারেক সাহেবের যে ফিলোসফি বা বিএনপির ফিলোসফিকে বিএনপি করলেও ধারণ এবং পোষণ করতে পারছেন না, তারা তো আসলে ওইভাবে এটা কাজ করতে পারবে না। তো এনিওয়ে, হোয়াট আই এম ট্রাইং টু ড্র দ্য কনক্লুশন, যে আমরা যারা নতুন দল আছি বাংলাদেশে, তাদেরকে আরো সহনশীল, নমনীয় এবং ফিউচারিস্টিক রাজনীতিতে চিন্তা করতে হবে। এই ক্ষেত্রে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, বা আমি বলবো যে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, যে ট্রেনিং, রাজনীতি করলে কিন্তু এই দেশে দেখেন একটা জিনিস, পলিটিক্যাল লিডাররা কিন্তু যে যতই দিন যায় তারা কখনো এই ট্রেনিং বা এগুলোকে অ্যাভয়েড করে না, তারা মনে করে ইটস লার্নিং ফর এভরিডে। কিন্তু আমাদের দেশে রাজনীতিতে ঢোকার পরেও বা যত উপরে যায়, তাদের এই লার্নিং ডেভেলপমেন্ট যে কনসেপ্ট, এটা থাকে না, শিখতে চায় না, মানতেও চায় না, গায়ে মানে না আপনি মোড়ল। তো আমার মনে হয় এই মনোভাবগুলো যদি আমরা চেঞ্জ করি, মোর অ্যাকসেপ্টেন্স এবং কম্প্রোমাইজিং মাইন্ডসেট এবং এই পাবলিক পারসেপশন পালসগুলো বোঝার চেষ্টা করি, তখন কিন্তু এই রাজনীতিতে একটা পরিবর্তন আসবে। তারা নিজেদেরকে ধন্যবাদ, সময় স্বল্পতার জন্য আমরা এগিয়ে নিতে পারলাম না। জি করি, সেটা হচ্ছে অ্যাজ আ নিউ পার্টি উই অ্যাকচুয়ালি হোল্ড দ্য কনসেপ্ট অফ অ্যাকোমোডেটিং থিংস, টেকিং সাজেশন অ্যান্ড আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে ওয়েলকাম করি। আপনি যেটা বললেন যে করাপশনের মেন্টালিটি, আমাদের দলে আমি যেমন প্রতিনিয়ত, আমার সাথে যারা আছেন প্রতিনিয়ত, উই কিপ echoing this word, we will be having zero tolerance about corruptions, and শৃঙ্খলা কমিটি থেকে যারা যেখানে আমরা অভিযোগ পাই, immediately আমরা we address this, so we are looking forward to have a better Bangladesh. Okay. না, এই যে অ্যাডভোকেট হুমায়রা যে অঙ্গীকারটা করলেন, যে যেরকম রাজনীতি, ওইটাই তো আমরা চাই। ওইটা চাইতে হইলে এই কথার সঙ্গে মিল লাগবে। ওনাদের যে নেতাদের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ আসছে, শুধুমাত্র ওই জুনিয়র দরবেশকে বহিষ্কার করেই থেমে থাকলে হবে না, তাদের মধ্যে আরও অনেকের বিরুদ্ধে, বসুন্ধরা থেকে যে নারী টাকা দেওয়ার ব্যাপারে অভিযোগ করেছিলেন, সেটা নিয়ে কোনো ব্যবস্থাই কিন্তু আমরা দেখলাম না।
তারপরে না, এরকম উনি আরো অনেক অনুদানের ঘটছে। বিরুদ্ধে সুবিধা চেয়েছেন। সুতরাং উনি অনুদান ঠিক দিয়ে আছে, সুবিধা চেয়েছেন, ঠিক কিন্তু আছে। সেটাকে উনি সুবিধাটা না পেয়ে বলেছেন না চাঁদা। না, আপনি এটা কি আপনি হইতে ওই পারে? আপনি টাকা অনুদানের দিয়ে যদি নামে মনে ওই করেন সুবিধা চাঁদাবাজিটা পাবেন? করবেন কেন? না না, সুতরাং চাঁদাবাজি আমরা, আপনি সুতরাং যদি টাকা এটা দিতে না চান, হলে সাগর ভাই, ভালো। মনে করেন আজকে চেম্বারের আমি টাকাটা আপনি আমাকে আমি দিয়ে শোনেন, দিলেন দলের একটু আগে অনুদান আপনি যে হিসেবে। কথা বলেছিলেন আমি সাপোর্ট করেছি, বাট ইউ অ্যাগেইন আপনি যদি আবার না, ইউ আপনি- টার্ন করে আপনি মনে করেন- ডিফেন্ড করতে যান, আই উইল নট কিন্তু সাপোর্ট ইউ। আপনি তো এটা পারি জিনিসটাকে না, wrongly কারণ interpret আমি করলেন। আমি বলছি একজন যদি আপনার অনুদান দেয় দলের দলে আপনার এবং দলের সেখানে অনেকের ক্ষেত্রে বিরুদ্ধে সুবিধা অভিযোগ চায়, এসছে, আপনার অভিযোগ দলের যেটা অনেকের আছে বিরুদ্ধে স্পষ্টভাবে অভিযোগ এসছে, আপনাদের কাছে যদি এবং থাকে, আপনাদের জানান, আমরা দলের ব্যবস্থা প্রতিনিধি নিব। হিসেবে উপদেষ্টা পরিষদে যারা আসে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের এবং PS এর তারপরে বিরুদ্ধে তাদের অভিযোগ PS আছে। এর না, না, বিরুদ্ধে তারা অভিযোগ আমাদের আছে। দলের না, তারা আমাদের তারা অভ্যুত্থানের আপনাদের সহযোদ্ধা, কিন্তু প্রতিনিধি, রাজনৈতিক আপনাদের সহযোদ্ধা প্রতিনিধি। না। কারণ এই নাহিদ আপনি কি উপদেষ্টা তাহলে ছিল, সমস্ত নাহিদের PS এই চাই। নাহিদ না, আপনি উপদেষ্টা ছিল, ছাত্র তার জনতার যে PS শক্তি সবাইকে নাকচ করে দিতে আরে চান, শেখ তারা সবাই তো হাসিনার NCP -র না। শেখ হাসিনার আপনাদের- পানি খাওয়ানো লোক, কাজের লোক, পিয়ন, ভাই, সে যখন BNP -র লোকও তো 400 কোটি টাকা অভ্যুত্থানে দুর্নীতি BNP করতে পারে, ছাত্ররাও তো অভ্যুত্থানে তার শক্তি বিরুদ্ধে ছিল। যখন কথা উঠতে পারে, আর আপনার দলের প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় তার PS 100 কোটি টাকা করে চুরি করে প্রশ্ন পালিয়ে করেন, যাবে, আমরাও তো প্রশ্ন আপনারা কেন করছি। তাকে তাই ওই উপদেষ্টাকে তো প্রশ্ন করতে হবে? ওই শেখ হাসিনাকে উপদেষ্টাটা আমরা ছেড়ে আমার- দিয়েছি। আমার দলের না। না না, আমি আপনি বলছি নাহিদ নাহিদের ইসলামের। কথা, নাহিদ আমি ইসলামের বলছি কথা বলছি। নাহিদের কথা। কিন্তু নাহিদ ইসলাম যখন নাহিদ উপদেষ্টা ইসলামের ছিলেন, কিন্তু না, না, তার নাহিদ PS ইসলামের কি PS করেছে? ছিল না, তার না, PS উনি কি করেছে? আরেকজনের PS, তার এটাই তো PS কি মিথ্যা কথা। করেছে? মিথ্যা এটা অপবাদ, মোটেই এই যে মিথ্যা আমি কথা একটু আগে বলেছি মিথ্যা তহমত মোটেই মিথ্যা এটা কথা তো না। পেপার পত্রিকায় এসছে, যার এখন বিরুদ্ধে কথা অভিযোগ হচ্ছে এসছে নগদের, আপনারা সেটা নাহিদের PS মাঝে ছিলই না, মাঝে তাকে পরে মাঝে ওই মাঝে বলার মন্ত্রণালয়ে- চেষ্টা করছেন যে ওই আপনারা ভালো মন্ত্রণালয়ে রাজনীতি নাহিদ করবেন, পদত্যাগ কিন্তু আপনারা করার পরে সাপোর্ট উনাকে- করছেন খারাপটা। না, ওই মন্ত্রণালয়ে নাহিদ পদত্যাগ করার পরে উনাকে ওই ভদ্রলোককে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এটা নাহিদের উপদেষ্টা, নাহিদের PS কিভাবে হইলো? কিন্তু মানে সবচেয়ে- কি অদ্ভুত অদ্ভুত মিথ্যাচার, এগুলা কইরেই তো মানে সম্পর্কগুলো নষ্ট করার কারণেই মিথ্যা অভিযোগ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। রাজনীতিতে মতাদর্শগত কারণে হয়তো পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় ক্ষেত্রে আমরা জাতির বৃহত্তর স্বার্থে সবাই এক কাতারে থাকবো, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।